আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আচ্ছা, আমি প্রথমে আমার পরিচয় দিই। আমার নাম হচ্ছে ডক্টর মনিমিন্দে জামান। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে আমার এমবিবিএস কমপ্লিট করেছি। আর আজকে তোমাদের এই পরিপাক ও শোষণ অধ্যায়টার প্রথম অংশটা পড়াবো। আমাকে একটু জাস্ট তোমরা কমেন্টে জানাও যে তোমরা আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, এরপর আমরা পড়া শুরু করবো। ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিপাক ও শোষণ। ওকে, এই চ্যাপ্টারটা তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর যদি তোমরা মেডিকেলের দিকে আসতে চাও, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কোনো ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা আমরা একটু গুরুত্ব দিয়ে বুঝবো। আচ্ছা, প্রথমে আসি পরিপাক, তাই না? তাহলে যে চ্যাপ্টার আমরা পড়বো পরিপাক, তাহলে আগে আমাদের পরিপাক নিয়ে একটু জানতে হবে যে পরিপাক মানে কি। ওকে, আচ্ছা দেখো, আমরা কি করি, আমরা কিন্তু প্রত্যেকদিন খাবার খাই, তাই না? আমরা কি খাচ্ছি? শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ আর হচ্ছে পানি। এখন আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো অনেক বড় বড় কণা, ঠিক আছে? তাহলে এই বড় বড় কণার খাবারগুলা আমাদের রক্ত হয়ে কোষে প্রবেশ করতে পারে না। আচ্ছা, এখন পরিপাক মানে কি? পরিপাক মানে হচ্ছে এই যে আমরা বড় বড় খাবারগুলা খাই এই খাবারগুলাকে ভেঙে ছোট ছোট সরল কণায় পরিণত করা, যাতে এই খাবারটা খুব সহজেই শোষণ হয়ে কোষে প্রবেশ করতে পারে। ওকে, খেয়াল করে দেখো, তাহলে পরিপাক মানে কি? বড় খাবারকে ছোট খাবারে পরিণত করা, জটিল খাবারকে সরল খাবারে পরিণত করা। ঠিক আছে, তাহলে শর্করা, আমিষ, স্নেহ এই বড় বড় খাবারগুলোকে ভেঙে ছোট ছোট এবং সরল কণায় পরিণত করার নামই হচ্ছে পরিপাক। তাহলে এখন বলতে পারো আপু, ভিটামিন, খনিজ লবণ, পানি এদের পরিপাক দরকার হয় না? আচ্ছা, কখনো কি শুনছো যে ভিটামিন পরিপাকের এনজাইমের নাম লিখো বা পানি পরিপাকের এনজাইমের নাম লিখো? তা কিন্তু না। কারণ দেখো, ভিটামিন, খনিজ লবণ, পানি এরা এমনিতেই ছোট এবং সরল, এ কারণে এদেরকে আর ভাঙার দরকার নেই। যেগুলো বড় বড় জটিল খাদ্য কণা সেগুলোকে আমাদের ভেঙে ভেঙে ছোট কণায় পরিণত করতে হয়। ওকে, তাহলে এই বড় এবং জটিল খাবারকে ভেঙে ছোট আর সরল কণায় পরিণত করার নামই হচ্ছে পরিপাক। তাহলে এটুকু কি ক্লিয়ার তোমাদের সবার? এটা ক্লিয়ার হলে আমি পরের স্লাইডে যাচ্ছি। দেখো, তাহলে আজকে আমরা কি কি শিখবো? আমরা প্রথমে শিখবো পরিপাক কি, যেটা আশা করি তোমরা সবাই বুঝে গেছো, আমরা পড়ছি। তারপর আমরা শিখবো কি পরিপাকের প্রকারভেদ। আচ্ছা, এরপর আমরা একটু পৌষ্টিক তন্ত্র নিয়ে পড়বো, আমরা সাতকড়ি নিয়ে পড়বো। থ্যাংক ইউ বাবা। আমরা দন্ত সংকেত পড়বো, লালা গ্রন্থি পড়বো, আর খাদ্য পরিপাকের কিছুটা অংশ পড়বো। ওকে, অল্প অল্প পড়া, ইম্পর্টেন্ট, কিন্তু আমরা একটু বুঝে বুঝে পড়বো। আচ্ছা, প্রথমে আসি, পরিপাক কয় প্রকার? দেখো, পরিপাক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তা যদি তোমার পরীক্ষায় কোশ্চেন আসে, সাধারণত ক নাম্বারে এক মার্কের জন্য আসতে পারে যে পরিপাক কয় প্রকার, তাহলে পরিপাক কয় প্রকার? পরিপাক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক আর একটা হচ্ছে রাসায়নিক। এখন যান্ত্রিক মানে কি? মনে করো আমরা যে খাবারটা খাই, আমরা প্রথমে কি করি? খাবারটা মুখে দেই, তারপর চাবাই, দাঁত দিয়ে ছিঁড়ি, তাই না? তারপর খাবারটা লালার সাথে মিশে মিশে ছোট ছোট একটু শক্ত থেকে নরম হয়। তাহলে এই যে মুখের ভিতর খাবারটার যেটা হচ্ছে ঢিসুম ঢিসুম, মানে তুমি যন্ত্রপাতি দিয়ে যা করতেছো, তোমার দাঁত দিয়ে তুমি খাবারটাকে ছিঁড়তেছো, তুমি জিহ্বা দিয়ে খাবারটাকে নাড়তেছো, তাহলে যন্ত্র দিয়ে যেটা করতেছো, মুখের ভিতর যে ঢিসুম ঢিসুম করতেছো খাবারের সাথে, সেটাই হচ্ছে যান্ত্রিক পরিপাক। আর রাসায়নিক পরিপাক কোনটা? মনে করো এই যে বড় খাবার কণা বা জটিল খাবার কণা একদম সরল কণায় পরিণত হবে,
এটা তো এমনি এমনি হবে না। এই বড় খাবারকে বা জটিল খাবারকে সরল করার জন্য আমাদের কিছু এনজাইম লাগে। ঠিক আছে, কি লাগবে? এনজাইম। সেগুলো আমরা পাই থেকে কিছু গ্রন্থি থেকে। তাহলে খেয়াল করো, এই এনজাইম গুলো হচ্ছে রাসায়নিক উপাদান বা কেমিক্যাল। এই এনজাইম গুলো করে কি, খাবারগুলোকে ভেঙে 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 ছোট কণায় পরিণত করে। তাহলে এনজাইম একটা রাসায়নিক উপাদান। তাহলে এনজাইমের সাহায্যে খাবারটা যখন একদম ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, সেই পরিপাককে আমরা বলি রাসায়নিক পরিপাক। তাহলে পরিপাক কয় প্রকার? দুই প্রকার। একটা যান্ত্রিক পরিপাক, যেটা আমরা যন্ত্রের সাহায্যে করি, ধরো দাঁত দিয়ে খাবার টেনে ছিটতেছি, জিহ্বা দিয়ে খাবারটাকে মেশাচ্ছি, তারপর খাবারটা যখন অন্ন নালীতে নামতেছে তখন সেই খাবারটা কি হয়, অন্ন নালী করে কি খাবারটাকে চাপ দেয়, চাপ দিয়ে দিয়ে নিচের দিকে নামায়। তাহলে এগুলো হচ্ছে যান্ত্রিক পরিপাক। আর রাসায়নিক পরিপাক কোনটা? যেখানে এনজাইম কাজ করে। যখন এনজাইম খাবারের সাথে মিশে খাবারকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে, ওই পরিপাকটাকে আমরা বলবো রাসায়নিক পরিপাক। ওকে, তাহলে পরিপাক কয় প্রকার এবং কি, এটা কি তোমরা বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে আমি পরেরটায় যাই। ওকে, যদি সরি একটা সেকেন্ড। আচ্ছা, এটুকু ক্লিয়ার সবার? ওকে, তাহলে এখন আমরা পড়বো হচ্ছে পৌষ্টিক তন্ত্র। দেখো, থ্যাংক ইউ অনন্যা, ফাইজা। আচ্ছা, পৌষ্টিক তন্ত্র। আচ্ছা, প্রথমে সে তন্ত্র মানে কি মনে রাখবো, অনেকগুলো অঙ্গের সমষ্টিকে আমরা বলি তন্ত্র। ঠিক আছে, অনেকগুলো কোষ নিয়ে হয় টিস্যু, অনেকগুলা টিস্যু নিয়ে হয় অঙ্গ, আর অনেকগুলো অঙ্গ যখন একই ধরনের কাজ করে তাদেরকে আমরা বলি তন্ত্র। যেমন যে অঙ্গগুলো একত্রে পরিপাকের কাজ করবে সেই অঙ্গগুলোকে আমরা বলি হচ্ছে পৌষ্টিক তন্ত্র। একই রকম যে অঙ্গগুলো একত্রে রেচনের কাজ করে তাদের বলি রেচন তন্ত্র। যারা তোমার সংবহনের কাজ করে তাদেরকে বলি রক্ত সংবহন তন্ত্র। সেরকম যে অঙ্গগুলো একত্রে পরিপাকের কাজ করে তাদেরকে আমরা কি বলবো? পৌষ্টিক তন্ত্র। এখন এই পৌষ্টিক তন্ত্রকে দুইটা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে পৌষ্টিক নালী, আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী কোনটা? মনে করো আমরা মুখ দিয়ে খাবারটা প্রবেশ করাচ্ছি, এরপরে দেখো কি সুন্দর আপেল খাচ্ছে না, এই আপেলটা এই ভদ্রলোক খাবেন। এরপর এই আপেলটা যে পথ দিয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের পৌষ্টিক নালী। নালী মানে হচ্ছে রাস্তা। যে রাস্তা দিয়ে খাবারটা যাবে সেটা হচ্ছে পৌষ্টিক নালী। আর পৌষ্টিক গ্রন্থি কি? এই যে আমি একটু আগে বললাম যে আমাদের খাবার পরিপাকের জন্য এনজাইম দরকার। এই এনজাইম কোত্থেকে আসবে? গ্রন্থি থেকে আসবে। তাহলে যেসব গ্রন্থি থেকে খাবার পরিপাকের জন্য এনজাইম গুলো আসবে সেই গ্রন্থিগুলোকে আমরা বলি পৌষ্টিক গ্রন্থি। তাহলে পৌষ্টিক তন্ত্র কয় প্রকার? দুই প্রকার। বা পৌষ্টিক তন্ত্রকে আমরা কয়টা অংশে ভাগ করতে পারি? দুইটা অংশে। একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী কোনটা? যে রাস্তা দিয়ে খাবারটা নামতেছে। আর পৌষ্টিক গ্রন্থি কোনটা? যেসব গ্রন্থি থেকে এনজাইম এসে খাবার পরিপাকে সাহায্য করে সেই গ্রন্থিগুলোকে আমরা বলি পৌষ্টিক গ্রন্থি। ওকে, আচ্ছা, এখন আসো পৌষ্টিক নালী। তাহলে আমরা যদি বলি যে পৌষ্টিক নালীতে কি কি আছে মনে রাখবা। আচ্ছা, আমরা আগে ছবিটা দেখাই। পৌষ্টিক নালী শুরু হবে কি দিয়ে? মুখ ছিদ্র দিয়ে। কারণ তুমি যখন খাবারটা খাচ্ছ, তুমি হা করে খাবারটা ঢুকাচ্ছ, তাহলে সবার শুরুতে আছে মুখ ছিদ্র। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে মুখ গহ্বর। তাহলে খাবারটা তুমি মুখ ছিদ্র দিয়ে মুখের ভিতরে প্রবেশ করাইলা, তাহলে মুখের ভিতরে যে ফাঁকা জায়গাটা সেই জায়গাটাকে বলা হয় মুখ গহ্বর। মনে রাখবা, গহ্বর মানে হচ্ছে ফাঁকা জায়গা। যেমন কোষের ভিতর যদি ফাঁকা জায়গা থাকে তাকে আমরা বলি কোষ গহ্বর, সেরকম মুখের ভিতরে যে ফাঁকা জায়গা তাকে আমরা কি বলি? মুখ গহ্বর। আচ্ছা, মুখ গহ্বরের পরে কি হয়? খাবারটা এই জায়গাটায় আসে, এটা হচ্ছে গলবিল। ঠিক আছে, মুখ গহ্বরের পরে যে জায়গাটা সেটা হচ্ছে গলবিল। ওকে, গলবিলের পরে তোমার কি শুরু হয়ে যায়? এই দেখো,
এই যে লম্বা রাস্তাটা নামছে সেটা হচ্ছে অন্ননালী। তাহলে গলবিলের পরে হচ্ছে অন্ননালী। ওকে, তারপরে হচ্ছে খেয়াল করো, এই অন্ননালী শেষ হলে তোমার শুরু হয় পাকস্থলী। তাহলে অন্ননালীর পরে হচ্ছে আমাদের পাকস্থলী, এরপর পাকস্থলীর পরে আছে ক্ষুদ্রান্ত্র, আর ক্ষুদ্রান্ত্রের পরে আছে বৃহদান্ত্র। তাহলে আমাদের যে পৌষ্টিক তন্ত্র, এই পৌষ্টিক নালী, এই পৌষ্টিক নালী শুরু হয় কি দিয়ে? মুখ ছিদ্র দিয়ে। তাহলে মুখ ছিদ্রের পরে মুখ গহ্বর, মুখ গহ্বরের পরে হচ্ছে গলবিল, গলবিলের পরে অন্ননালী, অন্ননালীর পরে হচ্ছে পাকস্থলী, পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত্র, আর ক্ষুদ্রান্ত্রের পরে হচ্ছে আমাদের বৃহদান্ত্র। ঠিক আছে, একবার সবাই একটু রিডিং দাও যে কোনটার পরে কি আসতেছে, তারপরে পরের টপিকে যাব। তাহলে শুরুতে কি আছে? মুখ ছিদ্র, মুখ ছিদ্রের পরে গহ্বর, তারপরে গলবিল, তারপরে অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। ওকে, পড়া হয়েছে? একবার জাস্ট একটু মনে মনে পড়ো, মুখ ছিদ্র, মুখ গহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। ওকে, আচ্ছা, আর পৌষ্টিক গ্রন্থি কি কি আছে আমি একবার একটু নাম বলে দিই, শুনে রাখো, আমরা পরে আবার ডিটেলস পড়বো। আচ্ছা, প্রথমে মুখের ভিতরে খাবার পরিপাক হওয়ার জন্য কিছু এনজাইম দরকার। সেই এনজাইম কোত্থেকে আসবে? গ্রন্থি থেকে। কোন গ্রন্থি থেকে? লালা গ্রন্থি। তাহলে পৌষ্টিক গ্রন্থি কি কি আছে? এক হচ্ছে লালা গ্রন্থি, তারপরে হচ্ছে আমাদের দেখো পাকস্থলীর ভিতরে কিছু গ্রন্থি থাকে, তাকে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। আমি নামগুলো আবার বলবো, এখন জাস্ট একবার বলতেছি। ওকে, আচ্ছা, এরপরে মনে রাখবা আমাদের যে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলো তো এক প্রকার অন্ত্র। ঠিক আছে, এই অন্ত্রে যে গ্রন্থি থাকে তাদেরকে বলা হয় আন্ত্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। ওকে, আর আমাদের দুইটা বড় গ্রন্থি আছে, একটা হচ্ছে আমাদের এই যে যকৃত, এবং আরেকটা হচ্ছে আমাদের এই ভিতরে আছে, দেখা যাচ্ছে না, পাতার মতো দেখতে একটা গ্রন্থি যার নাম হচ্ছে অগ্নাশয়। ওকে, তাহলে আমি তোমাদের এখানে বলতেছি, তাহলে পৌষ্টিক নালী তোমরা সবাই পারবা কোনটার পর কোনটা। পৌষ্টিক গ্রন্থি কি কি আছে? সবার প্রথমে আছে লালা গ্রন্থি, পাকস্থলীতে আছে গ্যাস্ট্রিক গ্রন্থি। মনে রাখবা পাকস্থলীর মেডিকেলীয় নাম হচ্ছে গ্যাস্ট্রিক, বলে না? দেখবা কেউ জানুক বা না জানুক সবাই বলে আমার কাছে গ্যাস্ট্রিকের ওষুধ আছে, আমার আজকে গ্যাস্ট্রিকের ব্যথা করতেছে। ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলী, আমার গ্যাস্ট্রিক হয়েছে। আসলে গ্যাস্ট্রিক কিভাবে হবে? গ্যাস্ট্রিক মানে তো পাকস্থলী, তাই না? তাহলে লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, এরপরে আছে আন্ত্রিক গ্রন্থি, তারপরে আছে আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি যেটা হচ্ছে যকৃত, আর একটা গ্রন্থি অগ্নাশয়। তাহলে এরা হচ্ছে আমাদের পৌষ্টিক গ্রন্থি। ওকে, তাহলে যেটুক বললাম সবাই কি বুঝতে পেরেছো? যদি বলো ইয়েস আপু ক্লিয়ার, তাহলে আমি পরের স্লাইডে যাই। ঠিক আছে, আশা করি এটুকু আর কোনো সমস্যা থাকবে না। একটা সেকেন্ড, থ্যাংক ইউ। আচ্ছা, দেখো একটা কোশ্চেন, নিচের কোনটি প্রোটিওলাইটিক এনজাইম নয়? কিন্তু আমি তোমাদের এখন এটা পড়াইনি, আমি যখন পড়াবো, পড়ানোর পরে আমি এই কোশ্চেনে ফেরত আসবো। ওকে, আচ্ছা একটু বলে দিই, আমি যেমন একটু আগে বললাম যে খাবার পরিপাকের জন্য আমাদের কিছু এনজাইম আছে, তাই না? এখন মনে করো শর্করা পরিপাকের জন্য কিছু আলাদা এনজাইম আছে, প্রোটিনের জন্য আলাদা এনজাইম আছে, আর লিপিড পরিপাকের জন্য আলাদা এনজাইম আছে। যারা শর্করা পরিপাক করবে তারা শুধু শর্করাই পরিপাক করে, ওইসব এনজাইম প্রোটিন পরিপাক করে না। যেসব এনজাইম প্রোটিন পরিপাক করবে তারা শুধুই প্রোটিন পরিপাক করে, তারা শর্করা বা লিপিড পরিপাক করে না। তাহলে যেসব এনজাইম শর্করা পরিপাক করে তাদেরকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম। যারা প্রোটিন পরিপাক করে তাদেরকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম।
যারা লিপিড পরিপাক করে তাদেরকে বলা হয় লাইপোলাইটিক এনজাইম। তাহলে এই যে কোশ্চেনটা করলো নিচের কোনটি প্রোটিওলাইটিক এনজাইম নয়, তার মানে তোমাকে বোঝাতে চাইছে যে নিচের কোনটা প্রোটিন পরিপাক করে না। ঠিক আছে, তাহলে প্রোটিওলাইটিক এনজাইম মানে কি, যারা প্রোটিন পরিপাক করে। তাহলে আমাদের পুরো পরিপাকটা পড়া হয়ে গেলে আমরা এই কোশ্চেনে অ্যান্সারটা করতে পারবো। ওকে, এখন এই কোশ্চেনে মাথা ঘামানোর দরকার নেই, শুধু জেনে রাখো প্রোটিওলাইটিক এনজাইম কারা, যারা প্রোটিন পরিপাক করে, পতে প্রোটিন পতে প্রোটিওলাইটিক। আচ্ছা, এবার আসো সাতকুড়ি। ঠিক আছে, তাহলে আমাদের মুখ গহ্বরে জিহ্বা আছে, আমরা জিহ্বা দিয়ে খাবার নাড়াচাড়া করি, আর জিহ্বায় আমরা কি পাই, বিভিন্ন খাবারের স্বাদ পাই। ঠিক আছে, স্বাদ কিভাবে পাই, আমাদের জিহ্বার ভিতরে সাতকুড়ি নামে কিছু ফ্লাস্ক আকৃতির গঠন থাকে। ঠিক আছে, এরা তোমার কি, এরা বিভিন্ন রাসায়নিকের বস্তুর প্রতি সংবেদনশীল, অর্থাৎ কিছু স্বাদকোরক মিষ্টির স্বাদ পায়, কিছু স্বাদকোরক তিতার স্বাদ পায়, কিছু স্বাদকোরক লবণের স্বাদ পায়। এখন জিহ্বার কোন অংশ কোন স্বাদ পায়, এটা ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ইন্টারের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এটা আমরা একটু পড়ি। ধরো এটা তোমার জিহ্বা, কেমন হলো আঁকাটা। তাহলে জিহ্বার একদম সামনের অংশ স্বাদ পায় হচ্ছে মিষ্টি স্বাদ। তাহলে জিহ্বার একদম সামনে কোন স্বাদকোরক আছে, মিষ্টির জন্য। তাহলে জিহ্বার একদম সামনে আমরা কোন স্বাদ পাবো, মিষ্টি। আচ্ছা, তার ঠিক পিছনেই আমরা দুই পাশে পাই নোনতা স্বাদ বা লবণাক্ত স্বাদ। কেউ যদি কক্সবাজার যেয়ে পানিতে হাবুডুবু খাও, লবণ পানি খাও, তাহলে বুঝবা সেই লবণের স্বাদ কই পাচ্ছ, জিহ্বার একদম সামনে না, তার একটু পিছনে দুই পাশে। আচ্ছা, পিছনের দিকে দুই পাশে আমরা কোন স্বাদ পাই, টক স্বাদ বা অম্ল স্বাদ, অম্ল বা টক। আর একদম পিছে কোন স্বাদ পাই, তিতা স্বাদ। তার মানে যারা করলা খাও, করলা পছন্দ করো, তাহলে সেই করলার স্বাদ কোথায় পাওয়া যায়, একদম পিছনে। ওকে, তাহলে সাতকুড়ির অবস্থানগুলো জানতে হবে। এখন এইভাবে তো মনে রাখা একটু কষ্ট, তাহলে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো। ঠিক আছে, কি ছন্দ, দেখো আমরা মনে রাখবো মিল অতি, মি দিয়ে মিষ্টি, ল দিয়ে লবণ, অ দিয়ে অম্ল বা টক, আর তি দিয়ে তিতা। তাহলে একদম সামনে মিষ্টি, তার পিছনে লবণ, তার পিছনে অম্ল, একদম পিছনে কি স্বাদ, তিতা স্বাদ। ওকে, তাহলে একদম সামনে মিষ্টি, তার পিছনে লবণ বা নোনতা, তার পিছনে অম্ল বা টক, আর একদম পিছনে তিতা। তাহলে ইনশাল্লাহ তোমরা যখন ভালো রেজাল্ট করবা, কোথাও চান্স পাবা বা ইন্টারে ভালো রেজাল্ট করবা, তখন যখন তোমরা মিষ্টি খাবা, সেই মিষ্টির স্বাদ সবার আগে জিহ্বায় পাবা। তাহলে একদম সামনে আমরা কোন স্বাদ পাই, মিষ্টি স্বাদ। ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার সবার। আমি সামনে আগাবো, কারো সমস্যা আছে এখানে? এবার আসো একটা ইন্টারেস্টিং জিনিস দেখিনি। আচ্ছা, একজন বলছো ঝাল, দেখো গুড বয় বা গার্ল বা যে আমার কোশ্চেনটা করছো, আমারও হক, ভেরি গুড। এখন আমাকে বলতে পারো যে আপু সব স্বাদের কথাই তো বললেন, ঝাল স্বাদটা কোথায় গেল, তাই না? খেয়াল করে দেখো, ঝাল কিন্তু আসলে কোনো স্বাদ না। যখন আমরা এমন কিছু খাই যেটা আমাদের স্বাদকোরককে ইরিটেট করে বা স্বাদকোরককে একটু নষ্ট করে দেয়, সেটাকে আমরা বলি ঝাল স্বাদ। ঠিক আছে, ঝাল বলতে কোনো স্বাদ নাই, ঝাল হচ্ছে তোমার স্বাদকুড়ি যখন ইরিটেটেড হবে, তখন সেটাকে আমরা বলি ঝাল। বুঝছো? ভেরি গুড যে কোশ্চেনটা করছো। আচ্ছা, এরপর আসো মুখ গহ্বর। মুখ গহ্বরের দন্ত বিন্যাস ও সংকেত। আচ্ছা, আমাদের মুখ গহ্বরে আমরা জিহ্বা পড়লাম, জিহ্বায় সাতকুড়ি পড়লাম, এখন আমরা পড়বো দন্ত বিন্যাস ও সংকেত। আচ্ছা, মনে রাখবা আমাদের মুখের ভিতরে 4 ধরনের দাঁত আছে। কয় ধরনের দাঁত আছে, 4 ধরনের। একটা হচ্ছে এই দেখো ইনসিসর, একটা হচ্ছে ক্যানাইন, একটা হচ্ছে প্রিমোলার, একটা হচ্ছে মোলার। তাহলে একদম সামনে থাকে ইনসিসর, তারপরে
সরি ইনসিসর, তারপর থাকবে ক্যানাইন, তারপরে প্রিমোলার, আর একদম পিছের দিকে থাকে হচ্ছে মোলার। উপরেও সেম নিচেও সেম। আচ্ছা, এখন দন্ত সংকেত আমরা কিভাবে লিখি? আমরা একটা দাগ দিই, বুঝছো? এভাবে দাগ দিয়ে উপরে লিখি I2 ওকে, দাঁড়াও এখানে লিখে দিই। এভাবে লিখি I2 C1 P2 M3। নিচেও লিখি I2 C1 P2 M3, অর্থাৎ মনে রাখবা 2 1 2 3, I2 C1 P2 M3। নাম্বারটা মুখস্থ করো, 2 1 2 3, I2 C1 P2 M3। এখন এটা কিভাবে বর্ণনা করব? দেখো এই যে দাগটা দিছি, এই দাগের মানে হচ্ছে এর উপরে উপরের চোয়াল, এর নিচে নিচের চোয়াল। আচ্ছা, দুই মানে হচ্ছে দুই জোড়া, অর্থাৎ এক পাশে দুইটা আর এক পাশে দুইটা। তাহলে মোট ইনসিসর দাঁত উপরে আছে কয় জোড়া? দুই জোড়া। তাহলে 2 আর 1 3 আর 2 5 আর 3 8, তাহলে উপরের দাঁত আছে মোট 8 জোড়া। নিচেও আছে দেখো 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 জোড়া। তাহলে 8 জোড়া হয় 16টা, এই 8 জোড়া হবে 16টা, উপরে 16টা নিচে 16টা, মোট কয়টা? 32টা। বুঝা গেছে? তাহলে আমি আরেকবার বলতেছি, খেয়াল করো। I2 C1 P2 M3, I2 C1 P2 M3। তাহলে আমি যদি এই দাগটা দিয়ে বোঝাচ্ছি, এই দাগের উপরে হচ্ছে উপরের চোয়াল আর নিচে হচ্ছে নিচের চোয়াল। তাহলে I2 মানে হচ্ছে উপরের চোয়ালে ইনসিসর দাঁত আছে 2 জোড়া, ডান পাশে 2টা বাম পাশে 2টা। C1 দিয়ে বোঝাচ্ছি ক্যানাইন আছে 1 জোড়া, এক পাশে একটা আরেক পাশে একটা। P2 দিয়ে বোঝাচ্ছি প্রিমোলার আছে 2 জোড়া, অর্থাৎ উপরের ডান পাশে 2টা বাম পাশে 2টা। M3 দিয়ে বোঝাচ্ছি মোলার দাঁত আছে 3 জোড়া, উপরের ডান পাশে 3টা বাম পাশে 3টা। এই খেয়াল করো, মোলার 3 জোড়া, ঠিক আছে? প্রিমোলার 2 জোড়া, ক্যানাইন দেখো 1 জোড়া। ওকে, তাহলে 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8। তাহলে উপরে দাঁত আছে 8 জোড়া বা 16টা, নিচেও আছে 8 জোড়া বা 16টা, মোট কয়টা হলো? 32টা। এখন সবাই একদম ঠান্ডা মাথায় আমাকে একটা উত্তর দাও তো, সবাই লিখবা, হ্যাঁ? যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তোমার উপরের চোয়ালে মোলার দাঁত আছে মোট কয়টা, অ্যান্সার কি হবে? তোমার উপরের চোয়ালে মোলার দাঁত আছে মোট কয়টা, তাহলে কি অ্যান্সার হবে? অয়ন ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখি ফাইজা ভেরি গুড, ভেরি গুড। লক্ষ্মী ছেলে বলে তোমরা। আচ্ছা, এখন তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার দাও। একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে ছেদন দাঁতের সংখ্যা কত? দেখো দাঁত ছিল ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিসর মানে হচ্ছে কর্তন, ক্যানাইন মানে হচ্ছে ছেদন, প্রিমোলার মানে হচ্ছে অগ্র পেশন, আর মোলার মানে হচ্ছে পেশন। তাহলে আমাকে উত্তর দাও, একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে ছেদন দাঁতের সংখ্যা কত? ভেরি গুড, ভেরি গুড। দেখো C1 মানে 1 জোড়া, তাহলে কয়টা হবে? 2টা। আচ্ছা, এবার আমাকে বলো তো এই দন্ত সংকেত নিয়ে লাস্ট কোশ্চেন। আমি যদি তোমাকে বলি একজন পূর্ণবয়স্ক মানুষের মোট মোলার দাঁত আছে কয়টা? একজন পূর্ণবয়স্ক মানুষের মোট মোলার দাঁত আছে কয়টা?
অয়ন ভেরি গুড, অনন্ত ভেরি গুড, আমারুল ভেরি গুড। অস্থির। দেখছো, এগুলোর জন্য মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, ইন্টার অবজেক্টিভে আসে, এবং তখন হুট করে না মাথা কাজ করে না। দেখা যায় অপশনের শুরুতে দিয়ে দিবে তোমার 3 বা 6, যেটা দেখে তোমরা কনফিউজ হয়ে যাও। তাহলে মোট মোলার দাঁত কয়টা আছে? উপরে 3 জোড়া, নিচে 3 জোড়া, তাহলে 6টা 6টা, মোট কয়টা হবে? 12টা। ভেরি গুড ফাইজা, সাইদা। এবার আমরা পরেরটা যাই তাহলে। তাহলে দন্ত সংকেত আমরা পারবো। আচ্ছা, এখন দেখো যেটাই আমাদের প্যাচ লাগে, যে আলজিহ্বা কি আর উপজিহ্বা কি। মনে রাখবা, এক সেকেন্ড। আচ্ছা, আমাকে একজন কোশ্চেন করছে বাচ্চাদের ক্ষেত্রে, ভেরি গুড। যেই আমাকে কোশ্চেন করছো তাকে অনেক থ্যাংক ইউ। আচ্ছা, আমি এই পাশে দেখাই দিই। মনে রাখবা, ছোট বাচ্চাদের যখন দুধ দাঁত থাকে সেই ক্ষেত্রে দন্ত সংকেত কি হবে? I2 C1 P0 M2। I2 C1 P0 M2, অর্থাৎ তাদের প্রিমোলার দাঁত থাকে না, আর মোলার দাঁত এক জোড়া করে কম থাকে। তাহলে খেয়াল করো কয়টা আছে উপরে মোট দাঁত? 2 আর 1 3, 3 আর 2 5, 5 জোড়া, মানে উপরের 10টা নিচে 10টা, মোট হচ্ছে 20টা। ওকে, আচ্ছা, এবার আসো আলজিহ্বা কি আর উপজিহ্বা কি। মনে রাখবা, প্রথমে আমরা ইংলিশ নামটা লিখি। আলজিহ্বা হচ্ছে ইউভুলা। এটা হয় কি, হিন্দি সিরিয়াল দেখো না বা কোনো বাংলা সিনেমা দেখছো না, যে নায়িকা যখন চিৎকার করে আ করে একটা জিনিস নড়তে থাকে, ওইটা হচ্ছে আলজিহ্বা। অর্থাৎ আমাদের প্রথমে আছে শক্ত তালু, উপরের দিকে জিহ্বা লাগাও, কঠিন তালু, কঠিন তালুর পিছনে কোমল তালু, এই কোমল তালুর একটা কন্টিনিউশনই হচ্ছে আলজিহ্বা। তাহলে আমাদের উপরে কঠিন তালুর পিছে কোমল তালু, সেই কোমল তালুরই একটা কন্টিনিউশন কি, ধরে কঠিন তালু, কোমল তালু, আর পিছনে এরকম করে যদি অংশ ঝুলে, সেটা হচ্ছে আলজিহ্বা। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে কত বছর পর্যন্ত এই বয়স সীমা? এটা আসলে কোনো বয়স সীমা নেই, এটা তোমার দুধ দাঁত যেটা একবার পড়ে যায়, প্রথম যে দাঁতটা থাকে, অনেকের 6 বছরে পড়ে, অনেকের 7 বছরে পড়ে, অনেকের 8 বছরে পড়ে, ঠিক আছে? ওই দাঁতের ক্ষেত্রে তোমার হচ্ছে এই দ্বন্দ্ব সংকেত I2 C1 P0 M2। ওকে, আচ্ছা, আর উপজিহ্বাটা কি? মনে রাখবা, ধরো খাবারটা গলবিলে পৌঁছানোর পর 2টা নালী থাকে, সামনে থাকে শ্বাসনালী আর পিছনে থাকে অন্ননালী, ঠিক আছে? ধরো এই যে খাবার খাবার আসতেছে আসতেছে, আসার পর কি হলো, দেখলো 2টা নালী আছে, একটা শ্বাসনালী একটা হচ্ছে অন্ননালী। এখন সামনে আছে শ্বাসনালী, তাহলে খাবারটা কি শ্বাসনালীতে ঢুকে যাওয়ার চান্স বেশি। এই কারণে হয় কি জানো, শ্বাসনালীর উপরে একটা এরকম বাড়ানো অংশ থাকে, এই অংশটাকে বলা হয় উপজিহ্বা বা এপিগ্লটিস। কি বলা হবে? এপিগ্লটিস। এই এপিগ্লটিসটা করে কি, শ্বাসনালীর পথটাকে ঢেকে রাখে, যাতে খাবার শ্বাসনালীতে না ঢুকে অন্ননালীতে পৌঁছাতে পারে। তাহলে খেয়াল করো, আলজিহ্বা উপজিহ্বা কিন্তু একদম আলাদা। আলজিহ্বা কোনটা? আলজিহ্বা আছে তোমার উপরের দিকে, অর্থাৎ কঠিন তালু, তারপরে কোমল তালু, সেই কোমল তালুটা একটু ঝুলে যে অংশ তৈরি করছে তাকে আমরা বলতেছি আলজিহ্বা। আর উপজিহ্বা কোনটা? শ্বাসনালী থেকে একটা অংশ বের হয়েছে, যে অংশটা করতেছে কি, শ্বাসনালীটাকে ঢেকে রাখতেছে, এটাকে বলা হয় উপজিহ্বা বা এপিগ্লটিস। ওকে, এটুকু ক্লিয়ার? আর কি প্যাচ লাগবে? তাহলে আলজিহ্বা হচ্ছে উপরের দিকে আছে, নায়িকা চিৎকার দিলে যেটা কাঁপে ওটা হচ্ছে আলজিহ্বা, আর শ্বাসনালীকে যেটা ঢেকে রাখে সেটা হচ্ছে উপজিহ্বা। ওকে, জিহ্বার নিচে যে একটা অংশ থাকে, ও মানে জিহ্বা উঁচু করলে এটা হচ্ছে ফ্রেনুলাম। ওকে, তাহলে আলজিহ্বা আর উপজিহ্বা এটা সবার ক্লিয়ার? আমি আগাবো সামনে। এই যে, এবার আমরা আসি পরিপাক গ্রন্থি। খেয়াল করো, আমরা আজকে আমরা অনেকগুলো পরিপাক গ্রন্থির নাম পড়ছি শুরুতে, তাই না? লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, তারপরে পড়ছি যকৃত, তারপর পড়ছি অগ্নাশয়। তাহলে আজকে আমরা একটু ডিটেলস পড়বো লালা গ্রন্থি নিয়ে।
তো মনে রাখবা লালার গ্রন্থি কই থাকবে, আমরা খাওয়ার সময় লালা কোথায় নিঃসৃত হয় বলো তো? মুখে। তাহলে লালা গ্রন্থি কি পেটে থাকবে? অবশ্যই না। কমন সেন্স কি বলে? লালা গ্রন্থি মুখের আশেপাশেই থাকবে। তাহলে মনে রাখবা আমাদের মুখের আশেপাশে লালা গ্রন্থি থাকে মোট 3 জোড়া বা 6টা, অর্থাৎ ডান পাশে 3টা, বাম পাশে 3টা, মোট 6টা। তাহলে লালা গ্রন্থি আছে মোট 6টা বা 3 জোড়া। এখন কি কি লালা গ্রন্থি আছে খেয়াল করে দেখো। একটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার, একটা হচ্ছে সাব লিঙ্গুয়াল, আর একটা হচ্ছে প্যারোটিড। তাহলে লালা গ্রন্থি আছে মোট হচ্ছে 3 জোড়া। একটা হচ্ছে প্যারোটিড, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, আর একটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার। এখন তাহলে চলো আমরা একটু এই লালা গ্রন্থি নিয়ে একটু পড়াশোনা করি। আচ্ছা দেখো, প্রথমে আসো প্যারোটিড। এই দেখো প্যারোটিড। এখন তুমি যদি কোনো কিছু নাও জানো, তুমি যদি ছবির দিক তাকাও, তারপর যদি আমি তোমাকে কোশ্চেন করি, বলো তো এই যে 3 প্রকার লালা গ্রন্থি আছে এর মধ্যে সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটা? তুমি তো ছবি দেখে অ্যান্সার দিতে পারবা প্যারোটিড। তাহলে সব থেকে বড় লালা গ্রন্থি কোনটা? প্যারোটিড, সবচেয়ে বড়। ওকে। আচ্ছা, আর আমাদের জানতে হবে প্যারোটিড কোথায় থাকে। মনে রাখবা প্যারোটিড থাকে হচ্ছে কানের নিচে। ওকে। তাহলে প্যারোটিড গ্রন্থির অবস্থান কোথায়? কানের নিচে। আমরা মনে রাখবো কাপ, অর্থাৎ কানের নিচে প্যারোটিড। ঠিক আছে। দেখবা একটা রোগ আছে যে রোগে প্যারোটিড গ্রন্থিটা ফুলে যায়, ফুলে এরকম জায়গাটা একদম মামসে কি হয়, পুরা মুখ ফুলে যায় না? অর্থাৎ কানের নিচেটা ফুলে যায়, কারণ তখন প্যারোটিড গ্রন্থিটা ফুলে যায়। ওকে। তাহলে প্যারোটিড গ্রন্থি কোথায় থাকবে? কানের নিচে। আচ্ছা, এবার আসো সাব লিঙ্গুয়াল। আচ্ছা সাব মানে কি বলতো? উপরে না নিচে? বলো সাব মানে কি, উপরে না নিচে? কি অ্যান্সার দিছো? নিচে, ভেরি গুড। তাই না? সাবমেরিন পানির উপর দিয়ে চলে না নিচ দিয়ে চলে? নিচ দিয়ে চলে। তাহলে সাব মানে হচ্ছে নিচে। আর লিঙ্গুয়াল আসছে লিঙ্গুলা থেকে, লিঙ্গুলা মানে হচ্ছে জিহ্বা। তাহলে সাব লিঙ্গুয়াল গ্রন্থি কই থাকবে? জিহ্বার নিচে। সাব ম্যান্ডিবুলার, ম্যান্ডিবল কি জানো? এই যে আমাদের নিচের চোয়ালের যে হাড়টা, যেটা তুমি নাড়াইতে পারো, পুরো মুখের ভিতর শুধু একটা হাড়ি নাড়াইতে পারো, সেটা হচ্ছে এই ম্যান্ডিবল, অর্থাৎ নিচের চোয়ালের হাড়টা। এই ম্যান্ডিবলের নিচে থাকবে সাব ম্যান্ডিবুলার। দেখো, ম্যান্ডিবলের নিচে থাকে সাব ম্যান্ডিবুলার, জিহ্বার নিচে থাকবে সাব লিঙ্গুয়াল। ওকে। এই হচ্ছে আমাদের লালা গ্রন্থি। এই লালা গ্রন্থি থেকে যে রসগুলো নিঃসৃত হবে তাদেরকে আমরা বলি লালা রস। ওকে। এই লালা রসে খাবার পরিপাকের জন্য এনজাইম আছে। দেখো আমরা সেটা এখন পড়বো। তাহলে আমরা এখন পড়বো কি? মুখ গহ্বরের পরিপাক। তাহলে আমরা পড়ছিলাম যে পরিপাক 2 প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক মানে কি? যন্ত্র দিয়ে যে পরিপাক হয়, অর্থাৎ আমাদের দাঁত, জিহ্বা এসব দিয়ে যে পরিপাক হবে এটাকে আমরা বলবো যান্ত্রিক পরিপাক। তো কি হয়, আমরা যখন খাবারটা গ্রহণ করি, গ্রহণ করার পরে হচ্ছে আমরা দাঁতের সাহায্যে খাবারটাকে ছিঁড়ি। তারপর সেখানে কি হয়, লালা গ্রন্থি থেকে যে রসটা নিঃসৃত হয় অর্থাৎ লালা রস, সেই রসের সাথে খাবারটা মিশে মিশে একটু নরম হয়, তাই না? আচ্ছা, তারপর আমরা কি করি? জিহ্বা দিয়ে খাবারটাকে ডানে বামে উপরে নিচে একটু সরাই। তারপর কি হবে, এই খাবারটা লালার সাথে মিশে নরম হয়ে একটা মণ্ডতে পরিণত হয়, অর্থাৎ নরম জিনিসে পরিণত হয়, যাকে আমরা বলি খাদ্য মণ্ড। কেন? কারণ তাহলে আমাদের গিলতে সুবিধা হবে। তুমি চিন্তা করো, আস্ত সাদা ভাত কিন্তু গিলতে কষ্ট, কিন্তু খাবারটা কি হয়, লালার সাথে মিশে একদম নরম হয়ে যায়, যাতে আমাদের গিলতে সুবিধা হয়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের যান্ত্রিক পরিপাক। এটা এতটা ইম্পর্টেন্ট না, সমাজ বিজ্ঞান টাইপের কথাবার্তা তোমরা এমনিতেই পারবা। ওকে। আচ্ছা, আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তাহলে আমরা পড়বো কি? মুখ গহ্বরের রাসায়নিক পরিপাকে কি হয়। মনে রাখবা এই যে আমাদের মুখ গহ্বর, আমাদের মুখ গহ্বরে যে 3 জাতীয় খাবার আমরা খাই, ধরো শর্করা, আমিষ আর হচ্ছে স্নেহ। মনে রাখবা আমাদের মুখ গহ্বরে শুধুমাত্র এক প্রকার খাবারেরই পরিপাক হবে, সেটা হচ্ছে শর্করা। তাহলে আমাদের মুখ গহ্বরে কোন খাবারের পরিপাক হয়? শুধুমাত্র শর্করা।
আমিষ আর স্নেহ জাতীয় খাবারের পরিপাক মুখ গহ্বরে হবে না। ওকে, আচ্ছা, এখন এই খাবার পরিপাকের জন্য এনজাইম দরকার। আর মুখে এনজাইম কোত্থেকে আসবে? ওই যে কোন গ্রন্থি আছে, লালা গ্রন্থি। তাহলে এই লালা গ্রন্থি থেকে যে রসটা আসে তাকে আমরা বলবো লালা রস। এখন খেয়াল করো এই লালা রসে কি কি উপাদান আছে। তো মনে রাখবা লালা রসে আছে মিস্টার টম, টম অ্যান্ড জেরি কার্টুন দেখতে না, সেই টম। মি দিয়ে মনে রাখবা মিউসিন, ট দিয়ে টায়ালিন, আর ম দিয়ে মল্টেজ। তাহলে লালা রসে কি কি উপাদান আছে? মিস্টার টম, মিউসিন, টায়ালিন, মল্টেজ। এখন খেয়াল করে দেখো এই যে মিউসিন, টায়ালিন, মল্টেজ, এর ভিতরে মিউসিন কিন্তু কোনো এনজাইম না। ওকে, মিউসিনের কাজ হচ্ছে খাবারকে পিচ্ছিল করা, এনজাইমকে টায়ালিন আর হচ্ছে মল্টেজ। ওকে, তাহলে আমাদের লালা রসে কি কি আছে? মিস্টার টম, মিউসিন, টায়ালিন, মল্টেজ। তাহলে মিউসিন কোনো এনজাইম না, এনজাইমকে টায়ালিন আর মল্টেজ। আচ্ছা, এখন তুমি একটা কমন সেন্স অ্যাপ্লাই করো, তাহলে খেয়াল করো মুখে শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়। তো তুমি আমাকে বলো এই টায়ালিন আর মল্টেজ কোন জাতীয় খাবার পরিপাক করবে? শর্করা, আমিষ না স্নেহ? শর্করা, তাই না? কারণ সে আসছে থেকে, সে কোথায় আছে? সে আসছে লালা গ্রন্থি থেকে, লালা রসে আছে। লালা রস কোথায় কাজ করে? মুখ গহ্বরে। মুখ গহ্বরে শুধুমাত্র কোন খাবার পরিপাক হবে? শর্করা। তাহলে এই যে লালা রসের এনজাইম টায়ালিন আর মল্টেজ, এটা শুধুমাত্র কোন জাতীয় খাবারকে পরিপাক করবে? শর্করা। তাহলে এখন যদি পরীক্ষায় আসে নিচের কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? টায়ালিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, লাইপেজ। অ্যান্সার কি হবে বলো তো? যদি পরীক্ষায় আসে নিচের কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? টায়ালিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, লাইপেজ, কি অ্যান্সার হবে? ভেরি গুড, ভেরি গুড, দেখছো? হুম, ওকে, আচ্ছা, এখন আসো এরা কিভাবে পরিপাক করে। মনে রাখবা প্রথমে আছে টায়ালিন। তাহলে টায়ালিন করবে কি? আমরা যে জটিল শর্করা খাই সেই জটিল শর্করার উপর কাজ করবে টায়ালিন। ওকে, এই টায়ালিন করবে কি? ওই জটিল শর্করাকে ভেঙে মল্টোজে পরিণত করবে। মল্টোজ, ওকার হচ্ছে খাবার, মল্টোজ। আচ্ছা, এরপরে কি হবে? মল্টেজ নামক যে এনজাইমটা আছে সেই এনজাইমটা এই মল্টোজের উপর কাজ করবে। তাহলে মল্টোজের উপর কাজ করবে কোন এনজাইম? মল্টেজ। দেখো একার হচ্ছে এনজাইম আর ওকার হচ্ছে খাবার। তাহলে মল্টেজ কাজ করবে কার উপর? মল্টোজের উপর। মল্টেজ করবে কি? মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে। আর গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেটের একদম সরল উপাদান। ওকে, তাহলে খেয়াল করো মুখ গহ্বরের পরিপাক কিন্তু আমাদের শেষ। মুখ গহ্বরে কার পরিপাক হয়? শুধুমাত্র শর্করা, আমিষ আর স্নেহের পরিপাক হবে না। আচ্ছা, শর্করা পরিপাকের জন্য কি কি এনজাইম আছে? টায়ালিন আর মল্টেজ। টায়ালিন কার উপর কাজ করবে? জটিল শর্করা। জটিল শর্করাকে ভেঙে কিসে পরিণত করবে? মল্টোজে। আচ্ছা, এই মল্টোজের উপর কে কাজ করবে? মল্টেজ। মল্টেজ করবে কি? মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে। ক্লিয়ার সবাই একটু? আচ্ছা, তাহলে আমাকে এখন এই কোশ্চেনটার অ্যান্সার দাও, নিচের কোনটি লালা গ্রন্থি নয়? দেখি নিচের কোনটি লালা গ্রন্থি নয়? ভেরি গুড, দেখছো? তাহলে আমরা কি পড়ছিলাম? লালা গ্রন্থি হচ্ছে প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার। সাব প্যারোটিড নামে কিন্তু কোনো লালা গ্রন্থি ছিল না। হ্যাপি ইটিং, দেখছো বাচ্চাটা কি খুশি মনে খাচ্ছে। ওকে, এবার আসো আমরা একটু পাকস্থলী নিয়ে পড়াশোনা করি। তাহলে খেয়াল করো আমাদের অন্ননালীর পরে শুরু হয় পাকস্থলী। পাকস্থলীটা বাজে আঁকলাম। পাকস্থলীর পরে থাকে হচ্ছে ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশের নাম হচ্ছে ডিউটেনাম।
এটা হচ্ছে পাকস্থলী। ওকে, আচ্ছা দেখো, তাহলে অন্ননালী, তারপরে পাকস্থলী, তারপরে ক্ষুদ্রান্ত শুরু হয়, ক্ষুদ্রান্তের কোন অংশ থেকে ডিউডেনাম। এখন খেয়াল করো, অন্ননালীর পরেই পাকস্থলীর যে অংশটা, এই অংশটাকে বলা হয় কার্ডিয়া। কি বলা হয়? কার্ডিয়া। কারণ কি জানো, আমাদের পাকস্থলী থাকে কোন দিকে? বাম দিকে। বাম দিকে পাকস্থলীর ঠিক উপরেই থাকে একটা ইম্পর্টেন্ট অঙ্গ, যার নাম হচ্ছে হৃৎপিণ্ড। দেখছিলেন না অনন্ত জলির হৃৎপিণ্ড বের করে দেখাচ্ছিল বাম পাশ থেকে? তাহলে বাম পাশের উপরে থাকে হৃৎপিণ্ড, তার নিচে ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রামের ঠিক নিচেই থাকে হচ্ছে পাকস্থলী। অর্থাৎ এই যে পাকস্থলীর শুরুর অংশটা ঠিক হৃৎপিণ্ডের নিচেই থাকে। আর হৃৎপিণ্ডের মেডিকেলীয় নাম হচ্ছে কার্ডিয়াক, বলে না? ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার, কার্ডিয়াক অ্যারেস্ট, ঠিক আছে? তাহলে কার্ডিয়া মানে হচ্ছে হৃৎপিণ্ড, যেহেতু ওই অংশটা ঠিক হৃৎপিণ্ডের নিচে আছে, এই কারণে এই অংশটার নাম হচ্ছে কার্ডিয়া। তাহলে অর্ণনালীর সাথেই পাকস্থলীর যে অংশটা যুক্ত, এই অংশের নাম হচ্ছে কার্ডিয়া। ওকে, আচ্ছা, কার্ডিয়ার পরেই দেখো একটু গম্বুজের মতো উঁচু যে অংশটা, এই অংশটাকে বলা হয় ফান্ডাস। এই অংশের নাম কি? ফান্ডাস। তাহলে কার্ডিয়ার পরে উঁচু গম্বুজের মতো যে অংশ, সেই অংশের নাম হচ্ছে ফান্ডাস। আচ্ছা, ফান্ডাসের পরে যে অংশটা বাকি বড় অংশ, এটা হচ্ছে দেহ। তাহলে ফান্ডাসের পর যে অংশ, সেই অংশের নাম হচ্ছে দেহ। আচ্ছা, এরপরে একদম শেষের যে অংশটা, অর্থাৎ ডিউডেনামের ঠিক আগের যে অংশটা, শেষ প্রান্ত, সেই অংশের নাম হচ্ছে পাইলোরাস। তাহলে খেয়াল করো, অন্ননালীর সাথে যে অংশ ছিল, সেই অংশের নাম হচ্ছে কার্ডিয়া। আর ডিউডেনামের সাথে যে অংশ, অর্থাৎ শেষ অংশটা, এই শেষ অংশের নাম হচ্ছে পাইলোরাস। আচ্ছা, এখন খেয়াল করো, আমি যদি এই হৃৎপিণ্ডের বাম দিক দিয়ে হেঁটে আসি, ঠিক আছে, এটা যার হৃৎপিণ্ড তার শরীরে যদি আমি বসালে এই বড় সাইডটা হবে বাম সাইড। তো এই বাম দিক দিয়ে তুমি যদি হেঁটে আসো, দেখো অনেক বড় একটা বাঁক ঘুরে আসতে হয় না? তাহলে বাম দিকের এই পুরো জায়গাটাকে বলা হয় বড় বাঁক। আর ডান দিকে যদি আসো, তাহলে ডান দিকে ছোট একটা জায়গা ঘুরতে হয়, তাহলে ডান দিকের এই জায়গাটাকে বলা হয় ছোট বাঁক। তা দেখো, একটা হচ্ছে বড় বাঁক আর একটা হচ্ছে ছোট বাঁক। মনে রাখবা, বাম দিকে বড় বাঁক, ব দিয়ে বাম, ব দিয়ে বড়। তাহলে ডান দিকে কোন বাঁক হবে? ডান দিকে ছোট বাঁক। এখন তোমাদের বইয়ে লেখা আছে একটা বাঁক উত্তল, একটা বাঁক অবতল। এগুলো আমাদের ভর্তি পরীক্ষায় আসে, ইন্টারে এমসিকিউতে আসে, আমরা এগুলো ভুল করি। তো যাতে ভুল না হয় এই জন্য আমরা মনে রাখবো বউ। পড়াশোনা ভুলে গেল, বউ তো আমরা ভুলি না। তাহলে ব দিয়ে বাম দিক, ব দিয়ে বড় বাঁক, উ দিয়ে উত্তল। তাহলে বড় বাঁক যদি উত্তল হয়, ছোট বাঁক কি হবে? অবতল। ওকে, তাহলে পাকস্থলীর গঠন পারবা সবাই? অন্ননালীর সাথেই যে অংশ, সে হচ্ছে কার্ডিয়া, কার্ডিয়ার পর গম্বুজের মতো অংশ ফান্ডাস, তারপরে দেহ, ডিউডেনামের সাথে শেষের অংশটার নাম হচ্ছে পাইলোরাস। ঠিক আছে, বাম দিকে বড় বাঁক, ডান দিকে ছোট বাঁক। বড় বাঁক উত্তল, ছোট বাঁক অবতল। ক্লিয়ার সবাই? একটু আমি পরের টপিকে যাব। আচ্ছা, আজান দিচ্ছে তো, আমরা 1 মিনিট একটু বিরতি নেই। হ্যাঁ, যা পড়ছি একটু পাকস্থলীর গঠনটা একবার একটু দেখো। আর কারো কোনো সমস্যা থাকলে এই যেটুকু পড়ছি সেটুকুর ভিতরে আমাকে জানাও।
ওকে, আসো আমরা এবার পড়ি। আমাকে যখন জিজ্ঞেস করছে যে পাইলোরিক স্ফিংটার কি, ধরো এই তো পাকস্থলী, এখানে ছিল কার্ডিয়া আর এখানে ছিল পাইলোরাস, ঠিক আছে? তাহলে দেখো এটা ঢোকার জায়গা, এটা বের হওয়ার জায়গা। তুমি যদি পাকস্থলীতে ঢুকতে চাও তুমি কার্ডিয়াতে ঢুকবা, আর যদি বের হতে চাও তুমি পাইলোরাস দিয়ে বের হবা। এখন আমাদের বাসায়ও ঢোকার জায়গা বা বের হওয়ার জায়গায় কি থাকে, একটা করে দরজা থাকে। ঠিক পাকস্থলীতে একটা সম্মানিত জিনিস, এরও কি আছে, ঢোকার জায়গায় একটা গেট আছে আর বের হওয়ার জায়গায় একটা গেট আছে। ঢোকার জায়গায় যে গেটটা অর্থাৎ মাংসপেশিতে একটা রিং এর মতো করা আছে, এই রিংটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। আর পাইলোরাসে যে রিংটা আছে তাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার, ঠিক আছে? যখন খাবার পাকস্থলীতে থাকে তখন পাইলোরিক স্ফিংটার করে কি পাকস্থলীর মুখটাকে মানে বের হয়ে যাওয়ার রাস্তাটাকে বন্ধ করে রাখে। যখন খাবার পরিপাক হয়ে যাবে, খাবারকে এখন নিচে নামতে হবে, তখন সে করে কি গেটটাকে খুলে দেয়। খুলে দিলে কি হবে, এই খাবার নিচে ডিউডেনামে চলে আসে। তাহলে এখানে দুইটা স্ফিংটার আছে, একটা হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার আর একটা হচ্ছে পাইলোরিক স্ফিংটার। ওকে, রিদিতা বুঝতে পারছো আপু? আচ্ছা, এবার আসো পাকস্থলীতে পরিপাক। প্রথমে আছে যান্ত্রিক পরিপাক। এখন কি হয়, খাবারটা প্রথমে তোমার কি হলো, যখন পাইলোরিক স্ফিংটার খুলে যাবে, খুললে খাবারটা পাকস্থলীতে আসবে। আসলে কি হবে, এই পাকস্থলীর গায়ে এক প্রকার কোষ আছে যেটাকে বলা হয় প্যারাইটাল কোষ। এটা খুবই ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষায় আসে। এই প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে একটা অ্যাসিড বের হয়। এই অ্যাসিডটা করে কি, এই যে আমরা খাবারের সাথে কত ব্যাকটেরিয়া খাই, তাই না? তুমি পানিপুরি খাচ্ছ, ফুচকা খাচ্ছ, তার ভিতরে মামার হাতের ময়লা, নখের ময়লা, নাকের ময়লা সব সহ খাচ্ছ। এই ব্যাকটেরিয়া, ময়লা, আবর্জনাকে কে মেরে ফেলে? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড মেরে ফেলে, ঠিক আছে? এবং দেখো আমরা কি বলছিলাম যে পাকস্থলীর গায়ে যে গ্রন্থি আছে তাদেরকে আমরা বলি গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস বের হবে, রস বের হয়ে কি হবে, খাবারটার সাথে মিশবে, মিশে খাবারটাকে একদম পাতলা বা ঘন স্যুপের মতো করে ফেলে। তখন খাবারটাকে আমরা বলি কাইম। কি বলা হয়? কাইম বলা হয়। আচ্ছা, এরপরে কি করা হয়, এই পাকস্থলী করে কি খাবারটাকে ধরে চাপ দেয়, চাপ দিয়ে খাবারটাকে চূর্ণ বিচূর্ণ করে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের যান্ত্রিক পরিপাক, যেটা আগে আমি বলছি যে যন্ত্রপাতির কাজ কারবার। আমাদের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তাহলে আমরা একটু রাসায়নিক পরিপাকটা পড়ি। খেয়াল করো, আমরা কি পড়ছিলাম বলতো, মুখ গহ্বরে শুধুমাত্র একটা খাবারই পরিপাক হয়, সেটা হচ্ছে শর্করা, তাই না? তাহলে মনে রাখবা পাকস্থলীতে শর্করা পরিপাক হয় না, কারণ প্রোটিন আর লিপিড বলবে বেটা তুই তো মুখেই পরিপাক হওয়া শুরু করছিস আমাদেরকে দেখে, তো তোকে আমরা নিব না এখন। তাহলে পাকস্থলীতে মনে রাখবা শুধুমাত্র পরিপাক হবে প্রোটিন আর লিপিড, প্রোটিন আর লিপিড। তাহলে খেয়াল করো, গ্যাস্ট্রিক জুসে আমরা যেসব এনজাইম পাবো তারা কোন কোন খাবারকে পরিপাক করবে? প্রোটিনকে আর লিপিডকে, প্রোটিনকে আর লিপিডকে। দেখো প্রোটিন আর লিপিড লিখতে শুরুতে প আর ল লাগে না? তাহলে খেয়াল করে দেখো গ্যাস্ট্রিক জুসে আমরা যেসব এনজাইম পাবো এদের নামও কিন্তু প আর ল দিয়ে শুরু হয়েছে। ওকে, দেখো প দিয়ে আছে পেপসিন বা পেপসিনোজেন, প দিয়ে আরেকটা আছে প্রোরেনিন, ল দিয়ে আছে লাইপেজ। এখন এরকম লাইপেজ নামক এনজাইম অনেক জায়গায় পাওয়া যায়, তো যেহেতু এটা গ্যাস্ট্রিক জুসে পাওয়া যায় এই কারণে এই লাইপেজটাকে বলা হয় গ্যাস্ট্রিক লাইপেজ। ওকে, আচ্ছা এবার আসো, এই যে পেপসিনোজেন দেখো এর নামের শুরুতে আছে প, তাহলে এরা কোন জাতীয় খাবার পরিপাক করবে? প্রোটিন জাতীয়। প্রোরেনিন শুরুতে আছে প, তাহলে এরা কোন জাতীয় খাবার পরিপাক করবে? প্রোটিন জাতীয়।
আর লাইপেজ মনে রাখবা, লাইপেজ নামটা আসছেই লিপিড থেকে। তাহলে লাইপেজ কোন জাতীয় খাবার পরিপাক করবে? লিপিড জাতীয়। ধরো যদি তোমার পরীক্ষায় বলে নিচের কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম, সবাই মনোযোগ দিয়ে আমাকে অ্যান্সার দিবা। যদি পরীক্ষায় আসে নিচের কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম, টায়ালিন, মল্টেজ, লাইপেজ, পেপসিনোজেন। নিচের কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম, টায়ালিন, মল্টেজ, লাইপেজ, পেপসিনোজেন। অ্যান্সার কি হবে? দেখি আগে অ্যান্সার দিতে পারো। নিচের কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম, টায়ালিন, মল্টেজ, লাইপেজ, পেপসিনোজেন। ভেরি গুড অয়ন, আমারও ভেরি গুড। দেখছো এখন কিন্তু পারতেছো, তাই না? আচ্ছা, এখন আমরা আসি কিভাবে পরিপাক করে। তাহলে প্রথমে আসি প্রোটিন পরিপাকে। তাহলে এই যে পেপসিনোজেন, মনে রাখবা এই পেপসিনোজেন হচ্ছে নিষ্ক্রিয়। ওকে, এ আসলে কোনো কাজ করতে পারে না। তো হয় কি, আমি কি বললাম যে আমাদের পাকস্থলীতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটাকে বলি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড করে কি, পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে, ঠিক আছে? আর প্রোরেনিনকে সক্রিয় রেনিনে পরিণত করে। তাহলে মাঝে মধ্যে পরীক্ষায় কোশ্চেন আসে যে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে কোন উপাদান? অ্যান্সার কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। বা নিষ্ক্রিয় প্রোরেনিনকে সক্রিয় রেনিনে কে পরিণত করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, পেপসিন কি করবে? পেপসিন আমিষকে ভাঙবে, ভেঙে কিসে পরিণত করবে? প্রোটিওস আর পেপটোন, প্রোটিওস প্লাস পেপটোন। তাহলে বড় প্রোটিনকে ভেঙে একটু ছোট ছোট প্রোটিনে পরিণত করলো। তাহলে পেপসিনোজেন যেটা সক্রিয় হয়ে পেপসিনে পরিণত তাহলে রেনিন কি করবে? কেসিনকে ভেঙে প্যারা কেসিনে পরিণত করে। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছ না ঠিক মতো? সবাই কি কথা শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি, কোনো সমস্যা নেই। তাহলে রেনিন হচ্ছে এমন একটা এনজাইম যেটা হচ্ছে দুধের আমিষের উপর কাজ করে, ঠিক আছে? দুধের আমিষের নাম হচ্ছে কেসিন। তাহলে রেনিন করবে কি, এই কেসিনকে ভেঙে প্যারা কেসিনে পরিণত করে, ঠিক আছে? তাহলে আমি আবার বলতেছি, একটু খেয়াল করো এই জায়গাটা। তাহলে আমাদের যে গ্যাস্ট্রিক জুস, সেই গ্যাস্ট্রিক জুসে কি কি এনজাইম আছে? পেপসিনোজেন, প্রোরেনিন আর লাইপেজ। আচ্ছা, পদই আছে দুইটা, পেপসিনোজেন আর প্রোরেনিন। তাহলে এরা কি করে? প্রোটিন জাতীয় খাবার পরিপাক করে। আচ্ছা, তাহলে এই পেপসিনোজেনের সক্রিয় অংশের বা সক্রিয় হওয়ার পর নাম হয় পেপসিন। এই পেপসিন করবে কি, প্রোটিন বা আমিষকে ভেঙে প্রোটিওজ আর পেপটোনে পরিণত করে। আর যে রেনিন আছে, এই রেনিন করবে কি, দুধের ভিতর যে আমিষটা আছে অর্থাৎ কেসিন, সেই কেসিনকে ভেঙে প্যারা কেসিনে পরিণত করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বাকি থাকলো কোনটা? লাইপেজ বা গ্যাস্ট্রিক লাইপেজ। মনে রাখবা, লাইপেজের কাজ হচ্ছে লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করা। কিন্তু এই গ্যাস্ট্রিক লাইপেজ হচ্ছে খুবই দুর্বল। তো গ্যাস্ট্রিক লাইপেজ এখানে ঠিকমতো কাজ করতে পারে না, ঠিক আছে? তাহলে এখানে গ্যাস্ট্রিক লাইপেজ ঠিকমতো কাজ করতে পারে না, তো এটা আমাদের পড়তেও হবে না। তাহলে এখান থেকে আমরা কি পড়লাম? যে পেপসিনোজেন, প্রোরেনিন এরা প্রোটিন জাতীয় খাবার পরিপাক করে, এদেরকে সক্রিয় করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সক্রিয় হওয়ার পর কি হয়? পেপসিন আমিষকে ভেঙে প্রোটিওজ আর পেপটোনে পরিণত করে, আর রেনিন কেসিনকে ভেঙে প্যারা কেসিনে পরিণত করে। ওকে,
আর যে লাইপেজ আছে অর্থাৎ গ্যাস্ট্রিক লাইপেজ, এটা খুবই দুর্বল, এটা এখানে ঠিকমতো কাজ করতে পারে না। তাহলে এই অংশটা ক্লিয়ার সবার? এখন আমাকে একটু বলো, ক্লিয়ার হলে আমি আগাবো, না তো আমি আবার পড়াই দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। এবার দেখো একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে পাকস্থলী নিজেই এনজাইম দ্বারা পরিপাক হয় না কেন? মনে করো এই তো পাকস্থলী, তাহলে পাকস্থলীর ভিতরে বিভিন্ন এনজাইম আসতেছে, আবার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডও আছে, তাহলে এই অ্যাসিড দিয়ে তো তোমার এই পাকস্থলীর গা পুড়ে যাওয়ার কথা, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু অনেক শক্তিশালী অ্যাসিড। এই অ্যাসিড যদি তোমার চামড়ায় লাগে, তোমার চামড়া পুড়ে মাংস বের হয়ে আসবে। আপু লিপিড তোমার ডিউডেনামে মেইনলি পরিপাক হয়, ঠিক আছে, পাকস্থলী তো কিছুটা হয় কিন্তু এতই দুর্বল যে খুব কম হয়, মেইনলি পরিপাক হবে ডিউডেনামে বা ক্ষুদ্রান্তে। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো, পাকস্থলীর ভিতর অ্যাসিড আছে, এনজাইম আছে, তাহলে এই অ্যাসিড দিয়ে বা এই এনজাইম দিয়ে পাকস্থলী নিজেই পরিপাক হয় না কেন? মনে রাখবা যে কারণ, সেই কারণগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই যে পাকস্থলী, এই পাকস্থলীর গা থেকে মিউকাস নামে একটা অংশ বের হয় বা একটা পুরো ঘন থকথকে পদার্থ বের হয়। এই মিউকাস করে কি পাকস্থলীর গাকে এভাবে ঢেকে রাখে, যার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এনজাইম সরাসরি পাকস্থলীর গায়ে কাজ করতে পারে না, সে করে কি মিউকাসে বাধাপ্রাপ্ত হয়, যার কারণে পাকস্থলী নিজেই এনজাইম দ্বারা পরিপাক হয় না। তাহলে পাকস্থলী এনজাইম দ্বারা পরিপাক না হওয়ার একটা কারণ হচ্ছে মিউকাস স্তর, অর্থাৎ পাকস্থলীর ভিতরে কি আছে? মিউকাস আছে। মিউকাস করে কি পাকস্থলীর গাটাকে ঢেকে রাখে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সরাসরি পাকস্থলীর গায়ে যেয়ে লাগতে পারে না, যার কারণে পাকস্থলী পুড়েও যায় না, পাকস্থলী পরিপাক হয়ে যায় না। ওকে, আচ্ছা আরেকটা আছে, এই যে পাকস্থলীর গায়ে যে কোষগুলা থাকে, এই কোষগুলা খুবই ঘন, মানে এপিথেলিয়াল যে কোষগুলো আছে একদম গায়ে 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 লেগে থাকে। তাহলে এই যে হাইড্রোক্লোরিক বা অ্যাসিড এই ঘন অংশকে ভেদ করে ভিতরে ঢুকতে পারে না, ঠিক আছে। মনে করো 10, 12, 20 জন একদম গায়ে 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 লেগে আছে, তাহলে এমন ভাবে ঘনভাবে লেগে আছে যে ওইটা ভেদ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এনজাইম ভিতরে ঢুকতে পারে না। তাহলে এপিথেলিয়াল কোষগুলা হচ্ছে অনেক ঘনভাবে থাকে। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই যে আমাদের পাকস্থলী, এই পাকস্থলীর ভিতরে তোমার হচ্ছে বাইকার্বনেট নামে, না মিউকাসের কোনো ক্ষতি হয় না, ঠিক আছে। আচ্ছা আর কি হয়, আমাদের এই পাকস্থলীর ভিতরে বাইকার্বনেট নামে একটা ক্ষার আছে। এই ক্ষারটা করে কি, তোমরা জানো যে অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে, এই ক্ষারটা করে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে প্রশমিত করে ফেলে, যার কারণে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর তেমন ক্ষতি করতে পারে না। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু অ্যামিবা দিয়ে মনে রাখতে পারি, অ্যামিবা এপিথেলিয়াল কোষের ঘন স্তর থাকে, মিউকাস স্তর থাকে, আর হচ্ছে বাইকার্বনেট থাকে, যার কারণে আমাদের পাকস্থলী পরিপাক হয়ে যায় না। ওকে, হ্যাঁ সবার পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড মোটামুটি সমপরিমাণেই থাকে। ওকে, আচ্ছা এখন দেখো, তারপরও তুমি দেখবা তোমার আন্টি, আম্মু বা মধ্যবয়স্ক যারা আছে তারা ম্যাক্সিমামই বলে আমার আলসার হয়েছে, গ্যাস্ট্রিক আলসার হয়েছে। কেন হয়? মনে করো আমাদের একটা কমন ওষুধ আছে, যে ওষুধটা আমরা মুড়ি মুড়কির মতো খাই, সেটা হচ্ছে নাপা, তাই না? মনে ব্যথা, মুখে ব্যথা নাপা খাও, বুকে ব্যথা নাপা খাও, পেটে ব্যথা নাপা খাও, মনে ব্যথা নাপা খাও, যে কোনো ব্যথায় আমরা নাপা খাই। তো নাপা খাইলে কি হয় জানো? এটা হচ্ছে এক প্রকার এনএসএইড। এটা আমরা তোমাদের অতটা বুঝতে পারি না, জাস্ট জানো এনএসএইড বা ব্যথানাশক ওষুধ যেগুলা, সেগুলো করে কি এই যে মিউকাস স্তর বললাম না যে পুরো একটা মিউকাস স্তর থাকে, এরা করে কি এই মিউকাসের ক্ষরণটা কমায় দেয়। তো যখন মিউকাস থাকে না তখন হয় কি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সরাসরি পাকস্থলীর গায়ে যে লাগে, আর লাগলে কি হয় জায়গাটাকে পোড়ায় ফেলে বা ক্ষত তৈরি করে, আর ক্ষত মানেই আলসার। তখন আমরা বলি কি গ্যাস্ট্রিক আলসার হয়েছে, বুঝছো?
এই কারণে দেখবা যখনই কাউকে ব্যথার ওষুধ বা নাপা খাইতে দেয় তাকে সাথে একটা গ্যাসের ওষুধও খাইতে দেয়, যাতে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ক্ষরিত না হয়। কারণ তুমি যখন নাপা খাবা তোমার মিউকাস স্তরটা কমে যাবে, আর তখন আলসার হওয়ার চান্স বেড়ে যায়। বুঝছো? তাহলে বোঝা গেছে পাকস্থলী কেন এনজাইম দ্বারা পরিপাক হয় না। আচ্ছা, এবার আসলে ইন্টারেস্টিং জিনিস, যে বাসায় আম্মু মাঝে মধ্যে বলে যে আমার গ্যাস্ট্রিক হয়েছে, কিন্তু তুমি ধরো আম্মুকে বলবা যে আম্মু তোমার গ্যাস্ট্রিক হয় নাই, তোমার জন্ম থেকেই গ্যাস্ট্রিক আছে। কারণ গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলী। তোমার কি হয়েছে? তোমার গ্যাস্ট্রাইটিস হয়েছে। কোনো কিছু যখন প্রদাহ হয় বা ইনফেকশন হয় তার লাস্টে আমরা আইটিস যোগ করে দিই। তাহলে গ্যাস্ট্রাইটিস মানে হচ্ছে পাকস্থলীতে প্রদাহ। যদি কারো লিভারে প্রদাহ হয় তাকে আমরা বলি হেপাটাইটিস। ঠিক আছে? সেরকম যদি পাকস্থলীতে প্রদাহ হয় তাকে আমরা কি বলবো? গ্যাস্ট্রাইটিস। তাহলে গ্যাস্ট্রিক কিন্তু কোনো রোগ না। ঠিক আছে? তাহলে কি? গ্যাস্ট্রাইটিস। ওকে, তাহলে দেখো এবার এখান থেকে কি ইম্পর্টেন্ট। দেখো আমরা কিন্তু আজকের এই টপিকগুলো সব কভার করছি। মুখ গহ্বরের খাদ্য পরিপাক আমাদের শিখতে হবে, পাকস্থলীর গঠন যেগুলো আমরা পড়লাম শিখতে হবে চিত্রসহ। তারপর হচ্ছে পাকস্থলীতে খাদ্য পরিপাক, শর্করা পরিপাক হয় না, প্রোটিন আর লিপিড পরিপাকের জন্য এনজাইম আছে, প্রোটিন পরিপাক হবে। আর লিপিড এর পরিপাকের জন্য এনজাইম আছে, কিন্তু এনজাইমটা দুর্বল দেখে সাধারণত পরিপাক হয় না। আর পাকস্থলী নিজেই কেন এনজাইম দ্বারা পরিপাক হয় না আমরা অ্যামিবাদে মনে রাখবো, যে এপিথেলিয়াল কোষের ঘন স্তর থাকে, মিউকাসের পুরু স্তর থাকে, আর বাইকার্বনেট নামক একটা উপাদান থাকে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাকে এখন বলো কারো কোনো সমস্যা আছে কিনা। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানো, আর যদি না থাকে বলো আপু ক্লিয়ার, তাহলে আমি আজকে ক্লাস শেষ করে দিব। আচ্ছা, এখন বলছে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথা থেকে আসে। দেখো, সুন্দর কোশ্চেন। এখানে বুঝাই না, পাশে এঁকে দিই। এখানে মনে রাখবা। আচ্ছা, একজন বলছে পাকস্থলীর গঠন, তাহলে আমি একটু গঠনটা বলে নিই। তাহলে এটা যদি আমাদের পাকস্থলী হয়, তাহলে পাকস্থলীর শুরুর অংশটার নাম হচ্ছে কার্ডিয়া। তারপর যে উঁচু গম্বুজের মতো অংশ আছে সেটার নাম হচ্ছে ফান্ডাস। তারপরে আছে দেহ, আর একদম নিচের অংশটার নাম হচ্ছে পাইলোরাস। ঠিক আছে? তারপর দেখো পাকস্থলীতে দুইটা বাঁক আছে, একটা হচ্ছে বড় বাঁক আর একটা হচ্ছে ছোট বাঁক। বাম দিকে বড় বাঁক আর ডান দিকে ছোট বাঁক। আর বড় বাঁকটা কেমন, উত্তল না অবতল, আমরা বউ দিয়ে মনে রাখছি বড় বাঁক উত্তল। ঠিক আছে? আর এই যে কার্ডিয়া আর পাইলোরাস, এই কার্ডিয়ার এখানে একটা স্ফিংটার মানে দরজা আছে, আর পাইলোরাসের এখানে একটা স্ফিংটার আছে। তাহলে একটা কার্ডিয়াক স্ফিংটার, একটা হচ্ছে পাইলোরিক স্ফিংটার। ওকে, আর সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথা থেকে আসে। ধর এই যে পাকস্থলী, আমরা কি বলছিলাম, পাকস্থলীর গায়ে কিছু গ্রন্থি আছে যে গ্রন্থিগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক গ্রন্থি। আচ্ছা, এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি, মনে করো এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। এই গ্যাস্ট্রিক গ্রন্থির ভিতরে একটা কোষ আছে, এক প্রকার কোষ আছে যে কোষটাকে বলা হয় প্যারাইটাল কোষ। ঠিক আছে? এই প্যারাইটাল কোষ থেকে তোমার নিঃসৃত হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে? ওকে, আর কারো কোথাও সমস্যা আছে? আচ্ছা, সমস্যা হবে না। ঠিক আছে?
আছে? আমরা দরকার হলে নেক্সট ক্লাসে একটু বেশিক্ষণ পড়বো, তোমরা একটু ধৈর্য ধরে বসবা। ওকে, আচ্ছা তাহলে আজকের ক্লাসে আমরা যা যা পড়ছি সব তো বুঝতে পারছো, থ্যাংক ইউ সবাইকে। তাহলে সবাই বাসায় যেটুকু পড়াইছি একবার রিডিং দিয়ে ফেলো, ঠিক আছে? আর তোমরা যে এত সিরিয়াসলি ক্লাস করো, সিরিয়াসলি পড়ো, তোমার খুবই ভালো লাগছে। যেটুকু পড়াইছি এটুকু জাস্ট বাসায় একবার পড়বা, পড়লে দেখবা পড়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর তারপর যদি কারো কোনো সমস্যা মনে হয় পড়তে যে না আপু ক্লাসে তো বুঝছিলাম কিন্তু পরে মনে হয়েছে বুঝি নাই, তাহলে ওই যে প্রবলেম সলভিং যে পোস্টটা আছে ওখানে আমাকে লিখে দিও, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, টাটা।